সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিউলি মেডিকেল 24 দেখবার জন্য। দর্শক, সারা বিশ্বেই প্রোস্টেট ক্যান্সারের আক্রান্তের হার বেড়ে চলেছে এবং এই অসুখটা নিয়ে তেমনভাবে কিন্তু কথা হয় না বা আমরা অনেকেই জানি না কেন হয়, কি হয় এই ক্যান্সার এবং এর চিকিৎসাই বা কী। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই এবং আমরা অত্যন্ত আনন্দিত এই বিষয়ে কথা বলার জন্য। আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ, অভিজ্ঞ, স্বনামধন্য চিকিৎসক। আমাদের সাথে আছেন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি সাবেক পরিচালক হিসেবে ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে। এছাড়াও তার সুদীর্ঘ কর্মজীবনে মানুষের জন্য কাজ করে গিয়েছেন অবিরত এবং সচেতনতার জন্য চেষ্টা করেছেন। আমাদের সাথে আছে আরও একজন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সুদীপ দাশগুপ্ত, ইউরোলজি বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে আছেন খুলনা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আমরা আজ প্রোস্টেট ক্যান্সার নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলবো। তার আগে স্যারদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ চ্যানেল 24-কে এর একটা বড় এরিয়া দখল করে আছে প্রোস্টেট ক্যান্সার, যেটা নিয়ে আমি মনে করি দর্শকদের খানিকটা আলোকপাত করলে ভবিষ্যতে আপনাদের সুবিধা হবে, বিশেষ করে পুরুষদের যেহেতু এই রোগটা হয়। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাদের। আমরা ওনাদেরকে আমাদের আজকের অনুষ্ঠানে পাচ্ছি। সাথে সাথে আপনাদের জানিয়ে দিচ্ছি যে টিভির স্ক্রলে দেখানো নাম্বারে আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, প্রশ্ন করতে পারেন এই বিষয়ে, যে কোনো সমস্যা নিয়ে বা যে কোনো বিষয় জানার থাকলে। আপনাদের ফোনের অপেক্ষায় থাকবো। আর এর ফাঁকে শুরু করছি আসলে প্রোস্টেট ক্যান্সার নিয়ে বিভিন্ন আলাপচারিতা। প্রথমেই স্যার আপনার কাছে জানতে চাচ্ছি সুদীপ্ত স্যার, যে এই যে প্রোস্টেট ক্যান্সার বলছি, অনেকেই কিন্তু আসলে ঠিক জানেন না যে প্রোস্টেট ক্যান্সারটা কোথায় এবং কি কাজ এর। এই প্রোস্টেটের কাজটা কি এবং এটা কোথায় থাকে বা কি ধরনের সমস্যা তৈরি করতে পারে, কেন, এই বিষয়গুলো নিয়ে একটু যদি আমাদের সংক্ষেপে জানান। ধন্যবাদ। প্রথমেই আসলে যেই রোগটি সম্পর্কে আমরা আলোচনা করব, কাজে এই রোগটা কোথায় হয়। প্রোস্টেট গ্ল্যান্ড, আমাদের স্যার যেমন বললেন, এটা আসলে পুরুষের রোগ। প্রোস্টেট গ্ল্যান্ড আসলে পুরুষেরই থাকে এবং এটা মূত্রাশয়ের একদম নিচের দিকে, এবং আমাদের যে মূত্রনালী এটা আসলে প্রোস্টেট গ্রন্থির ভিতর দিয়ে যায় এবং কাজ হচ্ছে আসলে প্রোস্টেট থেকে যে রস নিঃসৃত হয় তা আমাদের আসলে পুরুষ মানুষের বীর্যের একটা উপাদান হিসেবে কাজ করে এবং এই রস আসলে বীর্যের যে স্পার্ম বা শুক্রাণু তাকে পুষ্টি দেয় এবং শুক্রাণুর চলাচলে সহায়তা করে। এবং পুরুষ মানুষের প্রোস্টেট গ্ল্যান্ডের অনেকগুলো অসুখ হয়, যেমন হচ্ছে বয়সের সাথে সাথে এটা বেড়ে যায়, যাকে আমরা বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বলি। আর আরেকটি হচ্ছে যে আমাদের আলোচনার যে বিষয়, যে ক্যান্সার প্রোস্টেট, কেননা মানুষের গড় আয়ু বাড়ার সাথে সাথে আসলে দেখা যায় যেহেতু যত বেশি বয়স হয়, সাধারণত 65 বছরের পর আসলে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। এখন আসলে প্রোস্টেট ক্যান্সারে মৃত্যুর হার বাড়ছে এবং আমাদের প্রোস্টেট ক্যান্সারের রোগীও বৃদ্ধি পাচ্ছে। অনেক ধন্যবাদ, সংক্ষেপে অনেক চমৎকার করে জানিয়েছেন আমাদেরকে। স্বপন স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কি বিষয়, ঝুঁকিপূর্ণ বিষয়গুলো কি, এবং আসলেই কি বিশ্বে এবং বাংলাদেশে এর প্রকোপ কি আসলেই বাড়ছে বা বেড়ে থাকলে কেন? প্রথমত হচ্ছে ইয়োর এইজ, আমরা যেহেতু এটা পুরুষদেরই হয়, আপনার বয়স যত বাড়বে আপনি ঝুঁকির তালিকায় তত নিজেকে এনগেজ করতে যাচ্ছেন। ইট ইজ আ মানে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। আপনার বয়সের তারতম্যটা ওয়েস্টের সাথে একটু বলা উচিত। আমাদের প্রাথমিক জীবনে জানতাম যে এই ক্যান্সার, বিশেষ করে প্রোস্টেট ক্যান্সারটা একটু ওয়েস্টার্ন ডিজিজ, অর্থাৎ এটা অস্ট্রেলিয়া, ইউএসএ, যারা একটু ধনী দেশগুলো তাদের মধ্যে। আনফর্চুনেটলি এটা আসলে ওইরকম না। প্রকোপটা বাংলাদেশে যদি আমরা এই শুধু পুরুষদের ক্যান্সারের র্যাঙ্কিং করি, অ্যামং টপ 5 ম্যালিগন্যান্সি, প্রথম 5টা ক্যান্সারের ভিতরে কিন্তু এর অবস্থান। পার ইয়ার আমাদের ক্যান্সার ডিটেকশন হচ্ছে অলমোস্ট 1.5 লক্ষ, 75,000 পুরুষ, এবং তার ভিতরে পঞ্চম লোকটা কিন্তু এর ভিতরে পড়তে পারে। এবং এস্টিমেশন অফ সাম ব্লাড রিপোর্ট, সনোলজির যে একটা ইজিনেস অফ অ্যাভেইলেবিলিটি, এসব কারণে কিন্তু ডিটেকশনটা এখন অনেক বেড়ে গেছে। আমরা ওইভাবে বলতে পারবো না যে ইনসিডেন্স বেড়ে চলেছে, রাদার আমি উল্টো বলবো, মেডিকেল সায়েন্সের ডেভেলপমেন্টের সাথে সাথে
এগুলো সারফেসে চলে আসতেছে। আচ্ছা সেই তুলনায় বিশেষজ্ঞ এবং প্রাথমিক হেলথ কেয়ার গিভারদের যে সম্পর্ক, বৈজ্ঞানিক যোগাযোগ, সেই জায়গাটা একটু ব্যত্যয় রয়েছে। ইট ইজ অ্যামং টপ 5 বাংলাদেশে পশ্চিমা বিশ্বের মতোই প্রকোপ। সেকেন্ড কজ অফ ডেথ যদি বলি ক্যান্সারের, তাইলে হয়তো ধরে নিব সেকেন্ড লার্জেস্ট কজ অফ ডেথ হচ্ছে ক্যান্সার অফ দ্য প্রোস্টেট। সো অ্যাওয়ারনেস ইজ এ মাস্ট ফ্রম দ্য সাইড অফ পপুলেশন, অর্থাৎ আমাদের পুরুষদেরকে ভাবতে হবে 50-এর পরে এরকম ব্যাধি কিন্তু সাইলেন্টলি আপনাকে সর্বনাশের দিকে নিয়ে যেতে পারে। যেটা আমরা আসলে মহিলাদের ক্ষেত্রে জানি যে ব্রেস্ট ক্যান্সারের প্রকোপ বেশি, সেই রকমই কি আসলে প্রোস্টেট ক্যান্সারের প্রকোপ ছেলেদের ক্ষেত্রে বেশি? ইনসিডেন্সটা নট রিভার্স, কিন্তু বিষয়টা রিভার্স। ওখানেও একটা হরমোন ডিপেন্ডেন্স রয়েছে মেয়েদের অনেকটাই। প্রোস্টেট হচ্ছে অ্যাবসলিউটলি হরমোন ডিপেন্ডেন্ট। এই হরমোনকে আমরা বলি ফুয়েল। আপনার গাড়ি চলবে না এই ফুয়েল ছাড়া। হোয়াট ইজ দ্যাট ফুয়েলটা কি? টেস্টোস্টেরন, যে হরমোনের কারণে আমি মেইল, আমার বিহেভিয়ার, আমার রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি সবটাই ডিপেন্ডেন্ট আপন দিস হরমোন। সো ওই হরমোন কিন্তু ফুয়েল হিসাবে জীবনের কোনো এক সময় আপনাকে ক্যান্সারের দিকে ড্রাইভ করতে পারে। জি, অনেক ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে মানে বিস্তারিত বিশ্লেষণ শুনলাম। আসলে আমরা এবার যেটি জানতে চাই যে প্রোস্টেট ক্যান্সারের লক্ষণগুলো কি কি হতে পারে? আসলে আমি শুরুতে বলেছিলাম যে প্রোস্টেট গ্ল্যান্ডটা আসলে একদম মূত্রাশয়ের নিম্ন প্রান্তে অবস্থিত এবং এর মধ্যে আমাদের মূত্রনালীটা যায়। কাজে এই লক্ষণগুলো আসলে মূত্রতন্ত্রের যে লক্ষণ সেগুলোই দেখা যায়। কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় যে স্যার যেমন বললেন আসলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই আসলে এই রোগ নির্ণয়টা এখন বেড়ে গেছে। অনেক সময় রোগীর কোনো লক্ষণ থাকে না, দেখা যায় অন্যান্য কারণে হয়তো বা আলট্রাসোনোগ্রাম করা হলো অথবা ডাক্তার মলদ্বারের পরীক্ষা করলেন, যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে চিকিৎসকের সন্দেহ হলো, তখনও প্রোস্টেট ক্যান্সার ডায়াগনোসিস হয়ে থাকে। এছাড়া মূত্রতন্ত্রের সমস্যা যেমন হচ্ছে প্রস্রাব আসলে রোগী আর আগের মতো হয় না, চিকন নালীতে বা সরু নালীতে প্রস্রাব করেন, আটকে আটকে প্রস্রাব হয়, ঘন ঘন প্রস্রাব হয়। কখনো কখনো আসলে দেখা যায় কোনো রোগী, এটা আসলে অ্যাডভান্স প্রোস্টেট ক্যান্সারের জন্য তার আসলে কোমরে ব্যথা নিয়ে রোগী আমাদের কাছে উপস্থিত হয়ে থাকেন। এবং তাই আমরা যখনই আসলে মূত্রতন্ত্রের সমস্যা যেমন চিকন নালীতে প্রস্রাব, তারপর হচ্ছে ঘন ঘন প্রস্রাব আটকে রাখতে পারা, রাতে ঘুম থেকে বারবার প্রস্রাবের জন্য ওঠা, এসব কারণে আমরা আসলে প্রোস্টেটের যখন রোগ নির্ণয় করি যেটা আসলে কি, তখন প্রোস্টেট ক্যান্সার মাথায় রেখেই আসলে চিকিৎসকের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো দিতে হয়ে থাকে। জি জি, এবং সমস্যাগুলো এরকম যে আসলে অনেক ধরনের অসুখের সাথেও ডায়াবেটিস কিংবা পেশাবের জ্বালা পড়ে এই সবের সাথে অনেকখানি সংশ্লিষ্ট। এর জন্য বোধহয় রোগীরা একটু দেরি করেই বোধহয় আসে। তা তো অবশ্যই, যেমন ডায়াবেটিসে ঘন ঘন প্রস্রাব হয়, আবার মূত্রতন্ত্রের সংক্রমণও এরকম জ্বালা পোড়া বা ঘন ঘন প্রস্রাব নিয়ে আসলে রোগীরা প্রেজেন্ট করতে পারেন। এর জন্যই তো আমরা সবসময় বলি আসলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কেননা কোনটার সাথে আসলে কখন যে আর্লি ডিটেকশন তো আসলে ক্যান্সারে খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু অ্যাডও করি, এই যে সিমটমস যেগুলো বলছে 50-এর দিকে কোনো পুরুষের এরকম হলে অনেকগুলো ডিজিজ কিন্তু ডাক্তারের মাথায় চলে আসে, এগুলো হতে পারে। আনফর্চুনেটলি পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে এটা আমি দর্শকদের উদ্দেশ্যেই বলবো, যখনই কোনো পরীক্ষা দেওয়া হয়, এবং যেহেতু আমাদের অল হেলথ কেয়ার অলমোস্ট 70% বাজেট হচ্ছে ব্যক্তি বিশেষের, ওনাকে যখনই কিছু পরীক্ষার কথা বলা হবে তখন কিন্তু উনি ডাক্তারকে সুইচ করেন, যে এনাকে ত্যাগ করে আমি বিনা পরীক্ষায় কিছু ঔষধ খাই। এই যে উই আর ডিপেন্ডেন্ট আপন মেডিকেশনস, অর্থাৎ চিকিৎসকের কাছে একটা চিকিৎসা ব্যবস্থাপনা পত্র, এই আইডিওলজি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। 2025 সনকে যদি আমি 1990-এর সাথে কম্পেয়ার করি, 2025-এ হেলথ সায়েন্স বেসড অন ল্যাবরেটরি, বেসড অন ইনস্ট্রুমেন্টেশন, অবশ্যই ব্রেইনের সাথে ইনকর্পোরেটেড হবে, ব্রেইন অফ দ্য ডক্টরস। সো আপনাকে যখন কোনো পরীক্ষা করতে দেওয়া হবে, দ্যাট ইজ ফর ইউর সেফটি, আপনার অর্থ বাড়তি ব্যয়ের উদ্দেশ্যে নয়। এখানটা আসলে আমাদের একটা খুব পেইন থাকে, আমার ধারণা প্রফেসর সুদীপও এগ্রি করবে।
জি, অবশ্যই। এবং এই জায়গাটায় আসলে এখন পরিবর্তনের সময় অবশ্যই এসেছে আমরা বিশ্বাস করি। স্যার, আপনি বলছিলেন যে প্রোস্টেট ক্যান্সার প্রতিটা পুরুষের ক্ষেত্রে একটা ঝুঁকি থাকে এবং টেস্টোস্টেরন যার জন্য দায়ী। তো এছাড়া অন্য কোনো ঝুঁকিপূর্ণ বিষয় কি আছে, বা পারিবারিক কোনো ইতিহাস কি প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিকে বাড়ায়? এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। প্রথমত হচ্ছে এনি সলিড ক্যান্সার, এর মানে হচ্ছে চেঞ্জ ইন এ সেল, আপনার কোষের পরিবর্তন। কোষের পরিবর্তন হয় কেন? বাই চেঞ্জ ইন জিনস। এইটাকে আমরা বলি মিউটেশন। আচ্ছা। কোনো সেলে কোনো মিউটেশন যদি ঘটে, সেটা 1, 2, 3 এটা রিপিটেডলি ইট হ্যাপেন্স, এবং আপনার লাইফ টাইমে হবেই। কেউ তার বডি সিস্টেমের কারণে ক্যান্সারের দিকে ধাবিত করে না, কেউ কিন্তু কন্ট্রোলড ওয়েতে আর থাকতে পারে না, তার মিউটেশনটাকে ক্যান্সারের দিকে ধাবিত করে। তো ওই মিউটেশনের একটা প্রেডিসপোজিশন কিন্তু আপনার পূর্বপুরুষ, জি। আপনার আত্মীয় স্বজন, যে কোশ্চেনটা দেওয়া হয়েছে যে জেনেটিক্যাল রিলেশন ইজ দেয়ার, বাট লাগবেই, মানে আমার বাবা, আমার কাকা, ওনাদের প্রোস্টেট ক্যান্সার থাকলো মানে হচ্ছে আমারও হওয়ার ঝুঁকি বেশি, কিন্তু ওনাদের নাই মানে আমাদের নাই তা কিন্তু না। কারণ মিউটেশনস ঘটে বেসিক্যালি এনভায়রনমেন্টালি, সেইটাকে একটা সুন্দর প্ল্যাটফর্ম দেয় প্রিভিয়াস জেনেটিক্স, যেটা নিয়ে আমি স্বপন বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রফেসর সুদীপ দাশগুপ্ত, আমরা একটা জিন ক্যারি করি কিন্তু একজন ইন্ডিভিজুয়াল। সো এক এইজ, জেনেটিক্যাল চেঞ্জ এবং আপনার আত্মীয় স্বজনের প্রক্সিমিটিতে যদি কোনোভাবে ক্যান্সার হিস্ট্রি থাকে, বিশেষ করে আপনার বংশীয়কর ব্রেস্ট ক্যান্সার, এদিকে কিন্তু প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিটা বাড়বেই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে আরও ভালো কিছু প্রশ্ন নিয়ে আসবো একটু পরে, কিন্তু এখন অধ্যাপক সুদীপ দাশগুপ্ত স্যারের কাছে জানতে চাই, এই যে ক্যান্সারের বিষয়টা, লক্ষণগুলো জানলাম, এর পরীক্ষা নিরীক্ষাগুলো যদি প্রোস্টেট ক্যান্সার হিসেবে আপনি রোগীকে মনে করে থাকেন, কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনারা সাধারণত উপদেশ দেন, এবং এটা কি সব জায়গায় অ্যাভেলেবেল কিনা সেই বিষয়টাও জানতে চাই। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমেই আসলে স্যার যেরকম বললেন, আসলে আপনি যদি বয়স একটা ফ্যাক্টর, কারণ আসলে যাদের আমাদের আসলে প্রোস্টেটের রোগ আমাদের পরিবারে, আমাদের বাবা, কাকা, দাদা যারা আসলে বয়স্ক মানুষ থাকেন, আমরা আসলে তাদের এই প্রস্রাবের সমস্যাগুলোকে আসলে অনেক সময় গুরুত্ব দিই না, বা রাতে বারবার প্রস্রাব করতে যাচ্ছেন, বয়স্ক মানুষ এরকম হতেই পারে, প্রস্রাব ধরে রাখতে পারছেন না, কিন্তু আমরা যদি তাদেরকে আসলে যদি চিকিৎসকের শরণাপন্ন হয়, তখন আসলে প্রথমেই আসলে এই প্রোস্টেটের সমস্যা হলে আমরা যারা সার্জন বা ইউরোলজিস্ট আছেন, আমরা মলদ্বারে আসলে যেটাকে আঙ্গুল দিয়ে, আপনিও চিকিৎসক জানেন, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, এটা করেই কিন্তু আসলে আমরা প্রোস্টেটের অবস্থা সম্পর্কে একটা ধারণা করতে পারি যে এটা কি বেনাইন নাকি ক্যান্সার বা ম্যালিগনেন্সির দিকে যায়। এবং এই চিকিৎসকের মধ্যে যখন এই ধারণাটা হয়, তারপর উনি পরবর্তীকালে অন্যান্য পরীক্ষাগুলো দেন, যেমন হচ্ছে রক্তের একটা পরীক্ষা যেটা হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। উন্নত বিশ্বে প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং নামে একটা প্রজেক্ট সরকারের থাকে, তাদেরকে কিন্তু এই ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন 50 বছর বয়সের হলে পুরুষ মানুষের বছরে একবার অ্যানুয়াল স্ক্রিনিং করতে হয়। তারপরে যে স্যার বললেন যে আসলে এখন পরীক্ষা নিরীক্ষার সহজলভ্যতা, যে আপনি বললেন বাংলাদেশের একদম উপজেলা পর্যায়েও কিন্তু এখন আলট্রাসোনোগ্রাম হয়। আলট্রাসোনোগ্রামও কিন্তু প্রোস্টেটের ক্যান্সার সম্পর্কে একটা ধারণা দেয়। আমরা জানি বেনাইনে বলে যে হোমোজেনাস, হয়তো সাধারণ জনগণ এটা বুঝবে না, কিন্তু ক্যান্সারে সেটা একটা হেটেরোজেনাস বর্ণ একটা, যেটা চিকিৎসককে ক্লু দেয়। এত কিছু পাওয়ার পর যখন দেখলাম যে আমার ডিআরিতে আমার আসলে সন্দেহ হচ্ছে, আমার পিএসএ যেটার একটা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এটা কিন্তু প্রোস্টেট থেকেই তৈরি হয় এবং এটা তারপর রক্তে সামান্য পরিমাণে আসে, কিন্তু যদি প্রোস্টেটে ক্যান্সার হয় বা প্রোস্টেট যদি বড় হয়, তাহলে রক্তের পরিমাণটা বেড়ে যায়। আবার মনে রাখতে হবে যে পিএসএ বেড়ে গেলেই কিন্তু সেটা ক্যান্সার না, কারণ অন্যান্য কারণেও পিএসএ বাড়ে। এরকম যদি মনে করার পর আমরা আবার যখন একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য, ক্যান্সার কনফার্ম করার জন্য আমরা আসলে প্রোস্টেট বায়োপসি করি, যেটা আসলে মলদ্বার দিয়ে করা হয়, যেটা আমাদের দেশে আমরা আলট্রাসোনো গাইডেড, ট্রান্সরেক্টাল আলট্রাসোনো গাইডেড প্রোস্টেট বায়োপসি বলি। এবং উন্নত বিশ্বে আরও এটাকে একদম নিখুঁত করার জন্য আসলে এমআরআই, ফিউশন বায়োপসি এরকম হয়। কাজেই যেই তিনটি কথা বললাম, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, পিএসএ এবং হচ্ছে প্রোস্টেট বায়োপসি, এর মাধ্যমে রোগটা আমরা কনফার্ম হই। তবে একটি কথা আজকের আলোচনায় আমরা বলবো, আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আসলে প্রোস্টেট বড় হলে আমরা আলট্রাসোনোতে বলে ইনলার্জ প্রোস্টেট,
আলট্রাসাউন্ড এনলার্জ প্রোস্টেট মানে কিন্তু না, আমরা রোগীর লক্ষণ বিচার করব, আমরা মলদ্বারে একটু হাত দিয়ে দেখব, তারপর দেখা যায় একটা অপারেশন টিওরপি করে ফেললো, পিএসএ করার প্রয়োজন অনুভব করি না যে 1000 বা 1200 টাকা লাগে। এই পিএসএটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড কাজেই এই পরীক্ষাটা আপনার প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ে আমাদের খুবই সহায়তা করে। কাজেই খুবই সহজ, চিকিৎসকের শরণাপন্ন হলে টিআরই করে পিএসএ নির্ণয় করে এবং তারপর যদি তার সন্দেহ হয় প্রোস্টেট বায়োপসি করে আমরা আসলে প্রোস্টেট ক্যান্সার কনফার্ম করতে পারি। এবং এটার জন্য আসলে অনেক দূরে চলে যাওয়ার দরকার নেই, বাংলাদেশের প্রতিটি মেডিকেল কলেজে প্রতিটি শহরেই এই আসলে পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে। চমৎকার। অথচ মানে প্রপার চ্যানেলে অর্থাৎ চিকিৎসকের কাছে না আসলে উনি হয়তো ঘুরতেই থাকবে সমস্যাগুলো নিয়ে। স্যার আমরা জানতে পারছিলাম একটু এডিশনাল তথ্য দিই। অবশ্যই। নরমাল রেঞ্জ হচ্ছে আপ টু 4 বলা হয়। এই 4 এর মধ্যে এভরি 1/4 এরা কিন্তু ক্যান্সার আক্রান্ত থাকতে পারে ডিসপাইট পিএসএ নরমাল। কিন্তু এই 4 থেকে যখন 20-তে উঠে যায় তখন কিন্তু 30 থেকে 50% পেশেন্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার চান্স বেশি। মোর দেন 20 হয়ে গেলে এই চান্সটা কিন্তু আরো বেড়ে যাবে। সো পিএস এস্টিমেশন ভেরি সিম্পল এবং যেহেতু এটা ল্যাবরেটরি বেসড, এটা উপজেলা লেভেলে করা খুবই সহজ। যেটা মিস করে যায়, প্রফেসর সুদীপের সাথে সকলেই একমত, চিকিৎসকদের কিছু ড্রব্যাক রয়েছে, প্রাইমারি হেলথ কেয়ার গিভারদের। আমি উপজেলা পর্যায়ের এমবিবিএস চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করেই বলবো উইথ ডিউ রেসপেক্ট এবং আমাদের দায়িত্বর জায়গা থেকে, এই যে ফিঙ্গার এক্সামিনেশন, ডিজিট কথাটা অনেকটা নন ক্লিয়ার হতে পারে, রেকটাল এক্সামিনেশন ইজ এ পার্ট অফ এক্সামিনেশন। এটা করলে কিন্তু ওই উপজেলাতে এবং অফিস বেসড অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা কোনো চেম্বার বেসড একটা কিন্তু ধারণা চলে আসবে ইভেন বিফোর আলট্রাসোনোগ্রাফি। সো বেসিক জিনিস হচ্ছে আপনার নিজস্ব ক্ষমতা, নিজের এরিয়া, সেটা উপজেলা হলেও কিন্তু অবাস্তব নয়। এবং পেশেন্টকে একটু পিএসএর জন্য আমি প্রায়ই বলি যে টেলিভিশনেই আপনিও একটু ড্রাইভ দিবেন যে আমার একটু পিএসএ করেন, অ্যাজ বিকজ আপনার 50 বছর গেল আপনার 1000 টাকা, বাট থিঙ্ক দ্যাট আপনার তো এটা হতে পারত। জি জি, অনেক ধন্যবাদ স্যার। আমরা মোটামুটি কিভাবে ওনারা কনফার্ম করেন প্রোস্টেট ক্যান্সার এই বিষয়টা নিয়ে জানতে পারলাম। কনফার্ম হওয়ার পরের স্টেপটা কি, মানে চিকিৎসাটা নিয়ে একটা ভয় কাজ করে এবং থেরাপি সম্পর্কিত ভয় কাজ করে, প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও কি চিকিৎসা একই রকম কি না? আচ্ছা, যে কোনো সলিড ক্যান্সারের চিকিৎসা হচ্ছে স্টেজ নির্ভর, মানে এটা কি 1, 2, 3, 4টা স্টেজ ইউজুয়ালি হয়ে থাকে। প্রোস্টেটের ক্ষেত্রেও সেম। যখন বায়োপসি প্রোভেন দাঁড়ালো যে ইট ইজ কার্সিনোমা অর্থাৎ প্রোস্টেটের ক্যান্সার, এখানে একটা জায়গাকে দর্শককে অবশ্যই উপলব্ধি করতে হবে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য গুড টাইপ অফ ম্যালিগন্যান্সি। এটা হলেই মরে যাবেন এই ভ্রান্ত ধারণার ভিতরে যেতে নাই, কারণ আপনি কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্টে যাবেন, আপনি একটু অস্থিরতা ভোগ করবেন। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের প্রয়াত অর্থমন্ত্রী সিলেটের বিএনপির উনি ছিলেন সাইফুর রহমান সাহেব, হি ডাইড অফ এ রোড অ্যাক্সিডেন্ট। উনি কিন্তু প্রোস্টেট ক্যান্সারের রোগী ছিলেন, মানে অন্য কারণে মারা গিয়েছেন। অন্য কারণে প্রোস্টেট ক্যান্সার ম্যানেজেবল, ডিপেন্ড করতে স্টেজের উপরে। সো আপনাকে প্রথম নির্ধারণ করতে হয় চিকিৎসক, এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো বিশেষজ্ঞ, দ্যাট ইজ ইউরোলজি, দ্যাট ইজ প্রফেসর সুদীপ দাশগুপ্ত অ্যান্ড ইজ অ্যালায়েন্স। স্টেজ করতে হবে কোত্থেকে? প্রথম হচ্ছে ওই যে কার্সিনোমা, ওর একটা গ্রেডিং থাকে, গ্রেডিংটাকে আমরা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বলি। ওখান থেকে আমরা একটা ঝুঁকি নির্ধারণ করি যে এইটা সরিয়ে যাওয়ার ঝুঁকি বেশি, এটাই কম, এটাই মাঝারি। কম ঝুঁকিপূর্ণ রোগী, যেহেতু প্রোস্টেট ক্যান্সার 50-এর পরে 80-90 ইয়ার্সে হয়, ওরকম ক্ষেত্রে যদি লেস অ্যাগ্রেসিভ বায়োপসি রিপোর্ট আসে এবং স্টেজিং ইনফরমেশন কিছু পরীক্ষা নিরীক্ষা আমি বলবো, লেস অ্যাগ্রেসিভ যেখানে ঝুঁকি কম আমরা মনে করি, ইয়োর ডক্টর, ইউরোলজিস্ট, আমরা কিন্তু ওয়েট অ্যান্ড সি পলিসিতেও থাকি, মেডিকেশনও প্রয়োজন হয় না। আমরা ঘন ঘন দেখি পিএসএ আর কত বাড়লো, কোনো, যেহেতু এই ক্যান্সারটা 1 নম্বর জায়গা হচ্ছে হাড়ে ছড়ায়, বিশেষ করে লাম্বার স্পাইনে, আমাদের মেরুদণ্ডে, ব্যাক পেইন আছে কিনা, ইউরিনারি সিমটমসের প্রকটতা আরও বেড়ে চললো কিনা, অনেকগুলো জায়গায় হিসাব করি। আর স্টেজিংয়ের জন্য ফার্স্ট থিং একটা জিনিস আমাদেরকে উল্লেখ করতে হবে, আলট্রাসাউন্ড চাইতে মূল্যবান হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এবং প্রোস্টেটের জন্য একটা আলাদা মাল্টি প্যারামেট্রিক বলা হয়, এইটা কিন্তু জেলা সদরে অ্যাভেলেবেল নাও হতে পারে। বিফোর বায়োপসি এই যে মাল্টি প্যারামেট্রিক প্রোস্টেটিক এমআরআই, এটা দিয়ে কিন্তু
অনেকখানি গেস করা যাবে যে ইট ইজ ক্যান্সার অর নট ইভেন বিফোর বায়োপসি। এবং আরও একটা তথ্য লাগবে, ইজ ইট কনফাইন্ড, এটা কি প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে কোনো টিউমার নাকি সেমিনাল ভেসিকেলস আশপাশে লিম্ফ নোড রয়েছে কোথাও ছড়িয়েছে। ওই কনফাইনমেন্ট জানার জন্য কিন্তু অ্যাগেইন আপনার এমআরআই আর রুটিন এক্সামিনেশন। যদি আপনি জেনেই থাকেন যে হ্যাঁ আপনি প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত, আমরা মোটা দাগে সর্বক্ষেত্রে যদি নাও বলি বোন স্ক্যান, প্রোস্টেটের ক্ষেত্রে কিন্তু আমরা করতে বলি, কারণ এর প্রোপেন্সিটি টু স্প্রেড সেটা হারে। সো আপনার বোন স্ক্যান নেগেটিভ আসলো, পিএসএ আমি ধরে নিলাম উইদিন 20, আমাদের বিহেভিয়ার মানে অ্যাগ্রেসিভনেস অফ বায়োপসি রিপোর্ট সেখানে ধরে নিলাম ইনডোলেন্ট অথবা মাঝামাঝি, তখন কিন্তু ডাক্তারের অনেকটা ভাবনার মধ্যে আসবে যে আমরা পরবর্তী করণীয় কি। সো অনেকগুলো বিষয় আসলে অ্যানালিটিক্যালি নিতে হয়। এবং বেস্ট থিং ইজ দ্যাট যখন ইউরোলজিস্ট এবং অনকোলজিস্ট একটা ফিউশন ওয়েতে, অর্থাৎ আমরা টিউমার বোর্ড বলে আনফর্চুনেটলি সর্বক্ষেত্রে হয়তো আমরা করে উঠতে পারি না, কিন্তু আমি মনে করি দিস ইজ হাই টাইম। রোগীর তথ্য ডিটেক্টেড বাই প্রফেসর সুদীপ দাশগুপ্ত, ইনফরমেশন শেয়ার টু অনকোলজিস্ট বাই হোয়াটসঅ্যাপ, ভেরি সিম্পলি। 4টা ধাপ বা স্টেজ। স্টেজ নির্ধারণ ইজ এ মাস্ট নেক্সট টু বায়োপসি, বায়োপসির পর এটা করতেই হবে কারণ ধাপ নির্ভর চিকিৎসা। তো একটা তো আমরা আলট্রাসাউন্ড দিয়ে শুরু করেছি, মাল্টিপ্যারামেট্রিক প্রোস্টেটের এমআরআই করলাম হোক বিভাগীয় সদরে, ইট ইজ ডান। নেক্সট বোন স্ক্যান, আইসোটপ বোন স্ক্যান প্রায় সকল মেডিকেল কলেজ ক্যাম্পাসে কিন্তু সরকারিভাবেই পরমাণু শক্তি কমিশনের মাধ্যমে অ্যাভেলেবল। একটা জায়গা সেটা হচ্ছে চেস্ট এক্সরে অথবা সিটি স্ক্যান অফ চেস্ট। আপনার ফিনান্সিয়াল কন্ডিশনের সাথে চিকিৎসক অনেকখানি নিজেকে মিলিয়ে নেয়। উই নিড টু বি এ ভেরি অ্যাডজাস্টেড, কারণ আমাদের পপুলেশন একই রকম না, কেউ রিচ কেউ লেজ, এবং এইটার উপরে ভিত্তি করে যে সব কিছু কম্প্রোমাইজ করা হয় তা না। মোটা দাগে এই পরীক্ষাগুলো করে আমরা ওই যে প্রথম কথাটা বললাম, আপনার রোগটা কি শুধু প্রোস্টেট গ্ল্যান্ডে কনফাইন্ড কিনা ক্যান্সারটা। ইফ ইট ইজ সো, যদি এরকমই হয় স্টেজ 1 বা 2 কোনোভাবেই সেমিনাল ভেসিকলস এখানে যায়নি বা লিম্ফনোডে যায়নি, হার্টডিতে ছড়ায়নি, লাংয়ে ছড়ায়নি, লিভারে ছড়ায়নি, স্ট্রেইট ফরওয়ার্ড ম্যানেজমেন্টটা টোটালি ইউরোলজিস্ট, যদি থাকে ইউরো অনকোলজিস্ট, এবং সেই ক্ষেত্রটা ইউরোলজি নাম্বার 1। কিন্তু যদি ওই যে বললাম সেমিনাল ভেসিকলস মানে নেইবারিং স্ট্রাকচার অথবা লিম্ফনোড অথবা ডিস্টালি, এই যে হাড়ের কথা বলছি মেরুদণ্ডে বা লাঙে অথবা লিভারে, তখন কিন্তু নো কোশ্চেন অফ সার্জারি, সেক্ষেত্রে কোনো রেডিক্যাল সার্জারির প্রসঙ্গ নেই। তখন চিকিৎসাটা আসলে টোটাল নন সার্জিক্যাল এবং ভেরি বিউটিফুলি কুড বি ডান, বাংলাদেশে বসে সবটা করা যায়। আমি মনে করি ধাপের ইনফরমেশন এগুলো ছাড়া কোনো চিকিৎসক কোনো শব্দ করবে না। জি, অনেক ধন্যবাদ স্যার। একজন দর্শক আছে আমাদের সাথে, তার ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক টিভির ভলিউম কমিয়ে আমাদের প্রশ্নটি করুন। আমি স্যার স্বপন বন্দ্যোপাধ্যায় স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি বলুন। নমস্কার স্যার। নমস্কার স্যার, আমি পলাশ টাঙ্গাইল থেকে বলতেছি। আমার বেশ কিছুদিন আগে বাম প্রোটেস্টে হালকা একটু ফুলছে। ফোলার পরে আমি ওইটা প্রথম একটা সার্জারি ডাক্তারের কাছে গেলাম। উনি আমাকে বললো যে এটা তুমি একটা টেস্ট করো, আলট্রাসোনোগ্রাম করো। আমি আলট্রাসোনোগ্রাম করার পরে উনি আমাকে এটা ধারণা দিল যে এটা একটা টিউমারের মতন, ছোট্ট একটা মার্বেলের মতন বাম ইয়াতে ছোট্ট একটা টিউমার, কোনো পেইন নেই, আমার পেইনলেস। তারপরে আমি ডাক্তারের কাছে যাওয়ার পর আমাকে উনি দিল, আলট্রাসোনোগ্রাম দিল। আলট্রাসোনোগ্রাম করার পরে ওই টিউমারের ধারণা দিল। তখন আমি ওটা নিয়ে আবার একটা ইউরোলজিস্ট স্যারের কাছে গেলাম। ওই স্যারও একই ধারণা দিল এবং আমাকে সার্জারি স্যারে ওইখান থেকে নিয়ে বায়োপসি করতে দিল। টাঙ্গাইলের আপনার একটা থেকে ওনারা বায়োপসি করতে দিল, সম্ভবত বারডেমে। সেখানে আমার ওই ধারণা দিল যে এটা ক্যান্সারের জীবাণু। জি দর্শক, আপনি একটু ক্লিয়ার করে বলতেন যদি, আপনি সমস্যাটা বোধ করছেন অন্ডকোষে? হ্যাঁ, অন্ডকোষে, বাম অন্ডকোষে একটা বিচির মতো, যেটাকে বায়োপসি করে ক্যান্সার মতো ধারণা করা হয়েছে। এখন আপনি ঠিক কি জানতে চাচ্ছেন আসলে? আমি জানতে চাচ্ছি, আমি স্যারকে করছিলাম, সুভাষ বন্দ্যোপাধ্যায় স্যারকে আমি কন্ট্যাক্ট করছিলাম, কিন্তু উনি হয়তো কোনো মিটিং এর কারণে ওই দিন উনাকে আমি আর পাইনি, পরে আর ওনার সাথে আমি সংযোগ করতে পারিনি। তারপরে আমি চিকিৎসা নিচ্ছি টাঙ্গাইলে আপনার
ক্যান্সার স্পেশালিস্ট, এক ডাক্তার বসে, উনি নাজমুল আলম স্যার। ওনার ইয়াতে গেছি, উনি আমাকে অনেকগুলো পরীক্ষা দিচ্ছে। আপনার পরীক্ষা দেওয়ার পরে উনি ওনার মাধ্যমে কি 4 সার্কেল কেমন হওয়ার জন্য আমি করছি, এবং অলরেডি 2 সার্কেল গতকালকে আমার শেষ হয়েছে। ঠিক আছে, 4 সার্কেল মানে 1 সার্কেলে 5.5টা করে কেমো দেয়। সেখানে আমি জি স্যার পলাশ, আমার একটু ক্লিয়ার করি, আপনার রোগ ধরা পড়ছে কি অপারেশনের পরে নাকি না বায়োপসির স্যার, পরে? আমার স্যার ওই ইয়ার পরে আমার স্যার অপারেশনটা হয়ে গেছে। আমার ওই আমি বলছি অপারেশনটা করছে ইউরোলজিস্ট ডাক্তার। পলাশ একটু থামেন। রোগ আপনাকে যখন কার্সিনোমা বলছে বা ক্যান্সার বলছে, সেটা কি বায়োপসির পরে বলছে নাকি অপারেশন করার পরে বলছে? না না স্যার, বায়োপসির পরে বলছে। এই জায়গাটা শুনেন, এটা আপনি একটু চ্যানেলে আছি তো মিডিয়ায়, সবচেয়ে স্যার ওইটা বায়োপসির পরে বলছে। বায়োপসির পরে বলার পরে তারপরে ইউরোলজিস্ট জি দর্শক, আমরা আপনার সবচেয়ে বিষয়টা মিসলিডিং বুঝতে পেরেছি। জায়গা, আপনার চিকিৎসককে সম্মানের সাথে বলছি, টেস্টিকুলার, যেটা আপনার অন্ডকোষের কোনো টিউমার, কোনো প্রকার বায়োপসি করতে নাই, স্ট্রেইট ফরওয়ার্ড আলট্রাসোনোগ্রাম বলবে যে এখানে একটা টিউমার আছে, গো ফর সার্জারি উইথ দ্য এইড অফ ইউরোলজিস্ট। কোনোভাবেই অপারেশনের আগে বায়োপসি ইজ নট এসেনশিয়াল, এবং এটা অন্যায়। আপনার উপরে এই অন্যায়টা ঘটেছে, এবং অন্ডকোষের টিউমার, যদি আমি এটা সেমিনোমা বা নন সেমিনোমা, আপনার কাগজে এরকম কিছু লেখা আসছে দেখবেন, এগুলো অলমোস্ট কিউরেবল, সেটা হচ্ছে আপনার জন্য ভেরি গুড নিউজ। কিন্তু আপনার এবং চ্যানেল 24-এর মাধ্যমে অন্ডকোষে কোনো টিউমার আসলে অন্যান্য জায়গায় আমরা আগে বায়োপসি করতে বলি, এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে অন্ডকোষ। এটা আপনার এবং আপনার মাধ্যমে আপনার নেইবারহুড যারা আছে তাদের জন্য, বাট আপনার ডিজিজটা কিউরেবল অলমোস্ট, শতভাগ বলবো আমরা না। আশাবাদী যে উনি ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠানের সময় আসলে অনেক কমে এসেছে। আপনার কাছে স্যার জানতে চাচ্ছিলাম, আমরা চিকিৎসা সম্পর্কে জানতে পেরেছি, এবং স্যার বলছিলেন যে প্রাথমিক অবস্থায় বা প্রথম অবস্থায় আসলে সার্জিক্যাল চিকিৎসা, এই সার্জিক্যাল চিকিৎসা নিয়ে জানতে চাচ্ছি, এবং ট্রাস বা টার্প নামের একটা অপারেশনের কথা আমরা প্রায় শুনি, এই ব্যাপারে একটু সংক্ষেপে যদি জানাতেন। ইতিমধ্যে আমরা আসলে আমাদের স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ স্যারের কাছে স্টেজ সম্পর্কে জেনেছি। আসলে যখন স্টেজ 1 বা 2 আসলে রোগটা আসলে শুধুমাত্র প্রোস্টেটের মধ্যেই থাকে, অর্গান কনফাইন্ড যাকে আমরা বলি, তখন আসলে আমরা যে চিকিৎসাটা করি ইউরোলজিস্টরা, সেটা হচ্ছে রেডিক্যাল সার্জারি বা রেডিক্যাল প্রোস্টেটেক্টমি বলা হয়। এবং এই অবস্থায় যদি রোগটা ডিটেক্টেড হয় এবং রেডিক্যাল প্রোস্টেটেক্টমি করা হয়, তাহলে কিন্তু আসলে রোগী সম্পূর্ণ সুস্থই হয়ে যান বলা যায়। কারণ তার আগে আমরা স্টেজিং দেখে নিয়েছি, লিম্ফ নোড বা সেমিনাল ভেসিকেল বা পার্শ্ববর্তী জায়গা বা বনে রোগটা ছড়ায়নি। কাজে আর্লি ডিটেকশনটা খুবই ইম্পর্টেন্ট। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি বয়স বেশি হয় এবং রোগী দেখা যায় 70 বছরের উপরে, লাইফ এক্সপেক্টেন্সি আসলে খুব বেশি দিন নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সার্জারির পরিবর্তে রোগী যদি চয়েস করেন, কেননা অনেকেই শল্য চিকিৎসার কিছু জটিলতাকে ভয় পান, যেমন হয়তো প্রস্রাব ঝরা বা পুরুষত্বহীনতা নার্ভগুলো করে, যদিও সার্জন কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখেই চিকিৎসা দিয়ে থাকেন। এবং এই জন্য বিকল্প হিসেবে কিন্তু রেডিক্যাল রেডিওথেরাপি একটা ব্যাপারও আছে, এবং অনেক গবেষণায় দেখা গিয়েছে যে সার্জারি এবং রেডিওথেরাপির আসলে আলটিমেটলি আউটকামটা, এবং এ বিষয়ে নানা বিতর্ক আছে, জার্নালে গবেষণা চলছে, কাজে রেডিক্যাল রেডিওথেরাপিও বেছে নেওয়া যায়। কিন্তু যদি অনুষ্ঠানের সময় একেবারেই শেষ হয়ে গেছে, টিউআরপি এটা আসলে একবারে বলি, এটা কিন্তু আসলে বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের চিকিৎসা, এবং এর আগে যে স্যার যেটা বলেছেন, আমাদের কিন্তু প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে হবে। যদি পিএসএ বেশি থাকে, ক্যান্সার আমাদের হয়, তখন কিন্তু আসলে টিউআরপি করা যায় না। টিউআরপি আমরা করি যখন অনেক সময় দেখা যায় যে ছড়িয়ে গেছে রোগটা, কিন্তু রোগীর প্রস্রাব করতে পারে না, তখন আমরা চ্যানেল টিউআরপি করে প্রস্রাব করার জন্য একটা রাস্তা করে দেই। অনেক অনেক ধন্যবাদ স্যার। অনুষ্ঠান আসলে অনেক চমৎকারভাবে আমরা আলোচনা করছিলাম, সময়ের স্বল্পতার জন্য এখানেই শেষ করতে হচ্ছে। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে স্যার। দর্শক দেখছিলেন জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিউলি মেডিকেল 24। কথা বলেছি প্রোস্টেট ক্যান্সার নিয়ে। দুটি তথ্য অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। 50-এর পর যে কোনো পুরুষ আসলে প্রোস্টেট ক্যান্সার নিয়ে সচেতন হতে হবে, এবং একটি পরীক্ষা হলেও পিএসএ পরীক্ষা করতে হবে, এবং যে কোনো চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই এই চিকিৎসাগুলো বাংলাদেশেই কিন্তু অ্যাভেলেবেল।
আপনাদের আরও অন্য কোনো বিষয়ে জানার থাকলে আপনাদের জানাবেন এবং আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল 24 এর সাথেই থাকবেন।